দীনেশ ও দিনু দুই ভাই। তাদের বাবার রেখে যাওয়া মাঠে কিছু সম্পত্তিতে তারা দু ভাই মন দিয়ে চাষ করত। দিনু ছিল একজন সহজ সরল প্রকৃতির, তবু দীনেশ তার ভাইকে খুব ভালোবাসতো। দু ভাইয়ের একসাথে সংসার বেশ ভালোভাবেই কাটছিল। কিরে মালতী, তাড়াতাড়ি খাবারটুকু বাড়তেও পারিস না নাকি? খিদে যে আমার পেটটা যাই যাই অবস্থা, আর তুই যেন এদিকে হাতে মেহেন্দি পরে আসিস। এই তো হয়ে গেছে দিদি, এবার নাও পেট ভরে খাও। দাদা, আপনিও খেয়ে নিন। কি গো, তুমিও বসো আমাদের সাথে। তুমি আবার কখন খাবে? বারে বাহ, বউয়ের প্রতি দরদ যেন একেবারে উতলে পড়ছে। তোমার খাওয়া তুমি আগে খেয়ে নাও, ও পরে খাবে। আহা গিন্নি, সবাই যখন খাচ্ছে ও কেন পরে খাবে? তুমি চুপ থাকো। ও খাবার খেতে বসলে তুমি বাসনগুলো পরিষ্কার করবে নাকি? হ্যাঁ, আমি পরে খাবো খন, আগে কাজগুলো সেরে নি। দিদি, ও দিদি, তুমি রাগ করো না দিদি, আমি পরে খাবো বললাম তো। সবাই খাওয়া শেষ করে যে যার মতো ঘরে চলে গেল। ওগো, আমি তোমায় কি বলেছিলাম সেটা তোমার মাথায় আছে নাকি আবার ভুলে গেছো? সারাদিন তো বলতেই থাকো, তা কোন কথা মনে রাখবো আর কোন কথা বাদ দেবো সেটাই তো বুঝি না। হায় রে পোড়া কপাল আমার, কার সাথে এত বছর ধরে সংসার করছি কে জানে। ওরা মুখ মিনসে আমার কোন কথাটা তুমি মন দিয়ে শোনো। হ্যাঁ, আহা কি বলবে বলো, কানের কাছে এমন ফসর ফসর ভালো লাগছে না। দুপুরের সময় এখন একটু ঘুমোতে পারলে শান্তি লাগতো। বলি আমাদের সংসারটা এবার আলাদা হবার কথা বলছিলাম, এটা কি তোমার মনে নেই নাকি? আহা গিন্নি, দিনু স্বভাবে একটু সহজ সরল, এখন যদি ওকে আলাদা করে দেই তবে বেচারি সংসার চালাবে কিভাবে? এই তো সুযোগ। ও তো তেমন মাঠের হিসাব কিতাব কিচ্ছু জানে না, শুধু বলদের মতো তোমার সাথে মাঠে খাটে। ও তো আর হিসেব করে জমাজমি চাষ করতে পারবে না, তাই বলছিলাম যে ওর থেকে জমাজমিগুলো নিয়ে তুমি চাষ করো, ও যে কোনো একটা কাজ করে খাবে। তা কি করে হয়? কি কাজ করবে ও? ও নিয়ে তোমায় অত ভাবতে হবে না। শোনো, মাঠের জমিগুলো যদি তুমি একাই চাষ করো তবে ভেবে দেখো, বছরে কিন্তু আমাদের অনেক টাকা হয়ে যাবে। বড়লোক হতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না। কিন্তু ও যদি ওর ভাগের জমি চায় তখন? তখন আর কি, তখন বলে দেবে বাবা তোমার নামে সব জমি লিখে দিছে, তোর নামে কোনো জমি নেই। আর যদি বেশি পেশাল করে তখন ওপরের জমির যে নিচের অংশটুকু আছে গর্ত মতো, সেটুকুই না হয় দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, বেশ, কথাটা আমি পরে ভেবে দেখব। এখন একটু বিশ্রাম নিতে দাও তো। এভাবে কিছুদিন চলার পর একদিন দীনেশ দিনুকে ডেকে আলাদা হবার কথা বলল। এ তুমি কি বলছো দাদা? আলাদা হবে ভালো কথা, কিন্তু আমার ভাগের সম্পত্তিটা তো আমাকে দেবে নাকি? কি বলো? তোর নামে কোনো সম্পত্তি নেই। মৃত্যুর সময় বাবা সব আমার নামে করে গেছে, চাইলে তোকে দলিল দেখাতে পারি। না না দাদা, তার আর কোনো দরকার নেই। বাবা যেটা ভালো মনে করেছে সেটাই করে গেছেন। তবে তুই চাইলে কিন্তু আমি তোকে আমার সম্পত্তি থেকে কিছু অংশ দিতে পারি। ওই গর্তের জমিটুকু তুই নিতে পারিস। হাসালে দাদা, হাসালে। যেখানে কোনো ফসলই ফলে না সে জমিটুকুই আমাকে দিচ্ছ? তোমার জমি আমার লাগবে না। সৃষ্টিকর্তা নসিবে যা রেখেছেন তাই হবে। চলো চলো বউ, ঘরে চলো। ঢং দেখে আর বাসি না। যাই, ওটুকুই যে দিচ্ছি এটাই তোদের সৌভাগ্য। চলো তো, চলো এখান থেকে। এবার কি করবে? সংসার চালাবে কি করে?
তোমার ভাই তো আমাদের থেকে সবকিছু কেড়ে নিল। সৃষ্টিকর্তা তার বান্দাকে না খাইয়ে রাখবে না। আমি কাল থেকে কাজের সন্ধানে বের হব গিন্নি, এসব নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না। দিনেশের সংসারে কোনো কিছুর অভাব ছিল না, তারা বেশ সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু এই দিকে শুরু হলো দিনুর কষ্টের দিন। অনেক দিন কেটে যাবার পরও সে কোনো কাজ জোগাড় করতে পারল না। বউ, ও বউ, বাড়িতে কোনো খাবার আছে? থাকলে চারটে দাও তো, নুন ঝাল দিয়ে এক চুমুক খেয়ে নেই, আমার যে খুব খিদে পেয়েছে। এই কটা খাবারই আছে, বাড়িতে সে কটা চাল ছাড়া আর কিছু নেই। কি রান্না করব? যা আছে তাই দিয়ে আজকের দিনটা কোনো রকম পার করব। বউ, হাবুদা একটা কুড়াল দিয়েছে, কাঠ কাটার জন্য বলল। যে কাঠ নাকি বেশ লাভ হয়, তার তো পা ভেঙে গেছে, কাজ করতে পারে না, তাই দিয়েছে। সে কি গো, তুমি জঙ্গলে যাবে কাঠ কাটতে? শুনেছি জঙ্গলে নাকি অনেক বাঘ ভাল্লুক থাকে, যদি তোমার কিছু হয়ে যায় তখন? আরে না না, কিচ্ছু হবে না, কত মানুষ তো কাঠ কাটে, কই তাদের তো কোনো সমস্যা হয়নি। সৃষ্টিকর্তা চাইলে আমারও কোনো সমস্যা হবে না। তো যাবে কখন? এই তো মুখে চারটে দিয়েই বের হব। দিনু খাবার শেষ করে কুড়ালটি নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলে পৌঁছে সে বেশ কিছু কাঠ কাটল। উফ, কাঠ কাটতে কাটতে অনেকগুলো কেটে ফেললাম। এতগুলো কাঠ নিয়ে যেতেও তো কষ্ট হবে। না না, আমাকে কষ্টের কথা ভাবলে চলবে না। বাড়িতে যে আজ কিচ্ছুটি নেই। বাহ, এত কচু গাছ, বাড়িতে কোনো তরকারি নেই, এছাড়া আমার কাঠগুলো বিক্রি হবে কিনা জানি না। আমি বরং এখান থেকেই কিছু কচু শাক তুলে নিয়ে যাই, বউটা দেখলে খুব খুশি হবে। দিনু কচু গাছ থেকে কচু শাক তুলে বাজারে গিয়ে কাঠ বিক্রি করে বাড়ি ফিরে এলো। ফিরে এসেছো? তা এত সময় তোমার অপেক্ষায় ছিলাম। তা কাঠ কি বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ, বিক্রি করে তো এলাম, তবে আজ টাকা দেয়নি, বললো টাকা কাল দেবে। ও আচ্ছা, তাহলে আজ কি খাবে? আজ তো বাড়িতে তেমন কিছুই নেই। আজ তো একটা ব্যবস্থা করে এসেছি, এই দেখো কচু শাক এনেছি, আজ কচু শাক রান্না করো। আমার পছন্দের শাক এনেছো দেখছি। ইস, অনেকদিন হয় কচু শাক খাই না, এখন তো আর কচু শাক তেমন দেখাই যায় না। হ্যাঁ গিন্নি, তা কথা ঠিক, তবে আমি যে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম সেখানে অনেক কচু শাক আছে। তাহলে আর চিন্তা কিসের? রোজ তুমি ওখান থেকে কিছু কচু শাক তুলে এনো। ইস, সাথে যদি একটু ইলিশ ভাজা হতো তবে তো খাবারটাই জমে যেত। আমার তো আর ইলিশ কেনার সাধ্য নেই, আসলে আমার কপালটাই খারাপ বুঝলে। তোমাকে এনে ধরে কখনো শান্তি দিতে পারছি না, আর না ভালো খাওয়াতে পারছি। ধ্যাৎ, তুমি কিছু বলো না, তোমার কাছে আমি অনেক সুখী। এসো তো ঘরে এসো, একটু বিশ্রাম নাও। তোমার জন্য এখনই গরম ভাত আর কচু শাক রান্না করে আনছি। পরদিন দিনু গাছ কেটে বাড়ি ফেরার সময় আবারও কিছু কচু শাক নিয়ে বাড়ি ফিরলো। এভাবে সে রোজ গাছ কেটে বাড়ি ফেরার সময় কিছু কচু শাক নিয়ে বাড়ি ফিরে আসতো। একদিন সে যখন কচু শাক তুলতে গেল, তুলো না, আমায় তুলো না, আমার গাছ থেকে কচু পাতা তুলো না, বড্ড ব্যথা পাবো আমি। ব্যথা পাবে? কচু গাছ, তুমি কথা বলছো? কে তুমি? আমি কচু গাছ গো,
এতদিন তুমি যেসব কচু শাক নিয়ে গেছো সেসব আমার থেকে হয়েছে। আমি কচু গাছে জানি, কিন্তু তুমি যদি আমার গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নাও তবে আমি যে আমার শক্তি হারাবো। না না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি এখানে নিশ্চিন্তে থাকো। ধন্যবাদ তোমাকে, তুমি কিন্তু মানুষটা খুব সহজ সরল। সহজ সরল দেখেই তো আজ পোড়া কপাল আমার। ভাই আমাকে সব জিনিস থেকে বঞ্চিত করলো, এত কষ্ট করেও দুবেলা দুমুঠো ভাত খেতে পারছি না গো। এই নাও, এই কচুটা নিয়ে তোমার বাড়িতে লাগিয়ে দিও, দেখবে তোমার সব কষ্ট ও অভাব অনটন দূর হয়ে গিয়েছে। একটা কচুতে সব কষ্ট দূর হয়ে যাবে? এ আবার কেমন কচু গো রানী? এটা জাদুর কচু। এই কচু গাছটি যেখানে লাগাবে সেখানেই কচু গাছে পরিপূর্ণ হয়ে যাবে। তুমি বাজারে কচু শাক বা কচু বিক্রি করে তোমার সংসারটাও খুব ভালোভাবে চালাতে পারবে। সত্যি বলছো গো কচু রানী? তোমাকে অনেক ধন্যবাদ গো। যাই, বউকে গিয়ে এই খুশির খবরটা দেই, বউ শুনলে অনেক খুশি হবে। দিনও কিছু কচু গাছ নিয়ে বাড়ি ফিরে তার বউকে সব কথা খুলে বলল। এটা জাদুর কচু গাছ। হোগো, আমরা যদি একটা বুদ্ধি খাটাই তবে সারা জীবন খুব ভালোভাবে চলতে পারবো। মানে এখানে আবার বুদ্ধি বের করে কি করবে? তোমার কি কচু গাছ লাগানোর মতো কোনো জায়গা আছে? তাই বলছিলাম যে তোমার দাদা যে জমিটুকু দিতে চেয়েছিল ওইটুকু নিয়ে সেখানেই আমরা কিছু কচু চাষ করতে পারি। কিন্তু আমি তো একবার বলেছি ওই জমি আমি নেব না, তাহলে কি ভাই আর দেবে? আহ, একবার বলেই দেখো না। যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে বলেই দেখো না কি হয়। দিনুদার স্ত্রীর কথা শুনে দিনেশের কাছে গেল। কিরে, তাই এতদিন পর কি মনে করে আসলি আমার বাড়িতে? দেখো কি চাইতে এসেছে। এদের তো আবার লাজ লজ্জা বলে কিছু নেই, কিছু না থাকলে সোজা বাড়িতে এসে হাজির হবে। না না, তোমাদের ভয় পেতে হবে না, আমি তোমাদের কাছে কিছু চাইতে আসিনি। দাদা, আমার যে জমিটুকু দিতে চেয়েছিলে সেটুকু চাইতে এসেছি। দেবে দাদা? ওই জমিটুকু আমাকে দেবে? আমি জানতাম তুই ওই জমির জন্য আবার আসবি। তা জানে, ওই জমিটুকু আজ থেকে আমি তোকে দিলাম। এমনিতেও তো ফেলানো আছে, ওটা আমার কোনো কাজে লাগে না রে। কচু গাছটি নিয়ে মাঠে গিয়ে সেই ক্ষেতে লাগিয়ে দিল। দেখতে দেখতে সব ক্ষেত কচু গাছে পরিপূর্ণ হয়ে গেল। কি অপূর্ব সত্যি, কচুরানির কোনো তুলনা হয় না। যাই, বাড়িতে যাই। আমার বউটার সত্যি বুদ্ধি আছে, এটা অবশ্যই বলতে হবে। দিনু রোজ সকালে তার ক্ষেত থেকে কচু শাক ও কচু কেটে বাজারে বিক্রি করত। আর বিকেলে জঙ্গলে কাঠ কাটতে যেত। এভাবে তার সংসার বেশ ভালোভাবেই কাটছিল। একদিন সে কাঠ কেটে ফেরার সময় কারো কান্নার আওয়াজ শুনতে পেল। কেউ আমায় একটু সাহায্য করো, আমি যে খুব বিপদে পড়েছি। এই গভীর জঙ্গলে এভাবে কে কান্না করছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই যে, কেউ শুনতে পাচ্ছ? কোথায় কথা বলছো গো? আমি তো দেখতে পাচ্ছি না। আমি মাছ গো, এই দেখো, আমি এই পুকুরের জলের মাছ গো, ইলিশ মাছ বলছি। ও মা, তুমি এভাবে কাঁদছো কেন? অনেকদিন ধরে আমার গলায় কি যেন আটকে গিয়েছে, কিছুতেই বের করতে পারছি না।
করে আমি খিদের যন্ত্রণায় দিন দিন মারা যাচ্ছি। আহারে, তোমার কত কষ্ট। তা ইলিশ মাছ, বলো তো তোমাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? তুমি আমার গলা থেকেও কাঁটাটা ছাড়িয়ে দাও দয়া করে, তবে আমার খুব উপকার হবে। আচ্ছা আচ্ছা, বেশ, আমি তোমাকে এ সাহায্যটুকু করতে পারি। এ তো একটা পাথর। আহারে, এই পাথরটির জন্য তুমি এতদিন কষ্ট পেয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তুমি আমার খুব উপকার করলে। এই পাথরটি ফেলে দিও না, এটা তুমি বাড়ি নিয়ে যাও। কিন্তু পাথর দিয়ে আমি কি করব? এটা হলো মায়াবী ইলিশ পাথর। এই পাথরের কাছে তুমি যত ইলিশ চাইবে, তোমাকে তত ইলিশ মাছ দেবে। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, যাও যাও, এবার বাড়ি ফিরে যাও। আর আমিও গেলাম ভাই, এখন যে আমার অনেক কাজ বাকি আছে। দিনু পাথরটি নিয়ে বাড়ি ফিরে তার বউয়ের হাতে দিয়ে সব কথা খুলে বলল। সৃষ্টিকর্তা যখন দেন তখন এইভাবেই দেন। দাদা তোমার সাথে অন্যায় করেছে, তাতে কি হয়েছে? সৃষ্টিকর্তা তার থেকে আমাদের দ্বিগুণ ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ বউ, তা তুমি ঠিকই বলেছিলে। সৃষ্টিকর্তার উপরে আমার আর কোনো অভিযোগ নেই। হোগো, এই মায়াবী ইলিশ পাথরের কাছে কিছু ইলিশ সেই দেখো না, এমন দৃশ্য দেখার সে আর তর্স হইছে না। দাঁড়াও, এক্ষুনি চাইছি। ইলিশ পাথর, ছট করে আমাদের কিছু ইলিশ মাছ দাও দেখি। এই কথা বলার সাথে সাথে তাদের সামনে পাথরের ভেতর থেকে অনেকগুলো ইলিশ মাছ বেরিয়ে এলো। ওমা, এত ইলিশ মাছ! ইস, আমার জিভে এখনই জল চলে এলো। তুমি এগুলো কেটে কুটে ধুয়ে বেছে ফেলো। বউ, আমি এক্ষুনি ক্ষেত থেকে কিছু কচু শাক তুলে নিয়ে আসি। আজ জমিয়ে কচু শাক আর ইলিশ ভাজা খাবো। ইস, আমার প্রিয় জিনিস। যাও যাও, আর দেরি করো না, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। সেদিন দিনুর স্ত্রী কচু শাক আর অনেকগুলো ইলিশ ভাজলো। কই গো, এসো খেয়ে নাও, খেয়ে নাও, বসে পড়ো। আহ, ইলিশের সুগন্ধটা কিন্তু সেই দারুণ বউ। সুগন্ধে খাওয়া হয়ে যাচ্ছে আমার। তারা দুজন খাওয়া শেষ করলো। আহ, কত মজা ছিল কচু শাক আর ইলিশ ভাজা, একদম মুখে লেগে থাকার মতো। কাল থেকে রোজ কচু শাক আর ইলিশ ভাজা করবে কেমন? হোগো, কচু বিক্রি করার পাশাপাশি তুমি কিন্তু ইলিশ মাছও বিক্রি করতে পারো। কচু শাক আর ইলিশ বিক্রি করে তারা কিছুদিনের ভেতর বেশ বড়লোক হয়ে গেল। তার কাছে এখন আর কোনো কিছুর অভাব ছিল না। তাই এই কচু শাক ও ইলিশ বিক্রির কথা তার দাদা আর বৌদিও জানতে পারলো। তোমাকে তখনই বলেছিলাম, দিও না, ওই জমিটুকু দিও না, ফেলানো আছে ফেলানোই থাক। জিন্নি, অন্যের জিনিস দেখে লোভ করতে নেই। ওর কষ্টের উপার্জন ওগুলো। কষ্টের উপার্জন না ছাই, সে তোমার থেকে কত বড় লোক হয়ে গেছে দেখেছো? বলি ওই কচু ক্ষেতটা তুমি নিয়ে নাও, তাহলে আমরাও ওর মতন বড় লোক হতে পারবো। তোমার কুবুদ্ধি শুনে ওদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আর না, ওরা ওদের মতোই ভালো থাক। আমি আজই ওর কাছে গিয়ে আমার ভুলের জন্য ক্ষমা চাইবো। সাথে তুমিও যাবে। আমার ভাইটি ভালো, আমাদের ক্ষমা করে দেবে নিশ্চয়ই। এরপর দীনেশ ও তার স্ত্রী দিনুর কাছে গেল। তারা তাদের ভুলের জন্য ক্ষমা চাইল। সব ভুলে দিনু তার দাদা বৌদিকে ক্ষমা করে বুকে টেনে নিল এবং তারা সবাই আগের মতো একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।